মেয়েরা আসলে খুব সহজেই সবটা মানিয়ে নেয়, জানেন তো? হ্যাঁ জানি বাবা, মেয়েরা যা অভিমানী হয়। কথায় কথায় মুখ ভার। সবাই একরকম হয় না অমলেন্দু। তাই বুঝি? তা আপনি সেরকম নয় বলছেন? আমার আবার অভিমান, জানেন তো? অভিমান করা তাকেই সাজে যার মান ভাঙানোর কেউ থাকে। একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল, সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম, কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। কেটে গেছে প্রায় দিন 15। প্রেম পর্ব বেশ ভালোই চলছে যুথিকা এবং বিক্রমের। কিছুদিনের মধ্যেই দুজনের সম্পর্কটা বেশ অনেকটাই এগিয়ে গিয়েছে। চ্যাটিং অ্যাপে বেশ কিছুক্ষণ সময় কাটে এখন, টুকটাক ফোন কলও চলে। বিক্রমই যুথিকাকে প্রপোজ করেছিল, আর না করেনি যুথিকা। সবকিছু ঠিকঠাকই আছে, তবে মাঝে মাঝে বিক্রমকে বুঝতে অসুবিধা হয় যুথিকার। বড্ড বেশি পজিটিভ আর পারফেকশনিস্ট ছেলেটা। যখন ফোন করবে তখনই ধরতে হবে, যখন দেখা করতে চাইবে তখনই করতে হবে। একটু সময়ের এদিক ওদিক হলেই বাবুর মুখ ভার। এইটুকু অবশ্য মেনে নিয়েছে যুথিকা। ও জানে সম্পর্কে থাকতে গেলে একটু আধটু অ্যাডজাস্টমেন্ট, স্যাক্রিফাইস করতেই হয়। গরিবের মেয়ে যুথিকা, তাই মেনে নিতে আর মানিয়ে নিতে খুব ভালোই শিখেছে ছোট থেকে। তবে মাঝে মাঝে বড্ড দম বন্ধ লাগে, যখন কিছুতেই ওর পরিস্থিতি বুঝতে চায় না বিক্রম। বাড়িতে তো একরকম যুদ্ধ চলেই ওর, আবার ভালোবাসার সম্পর্কে এসেও সব সময় অ্যাডজাস্টমেন্ট করতে মাঝে মাঝে ক্লান্ত লাগে ওর। ইচ্ছে করে মনির জমানো সব কথা উজাড় করে দিতে, কিন্তু কাকে বলবে? আগে তবু অর্ণাকে সবকিছু বলতো, কিন্তু আর যাই হোক, বিক্রমের নামে কোনো অভিযোগ থাকলে ইচ্ছে করেও ও অর্ণাকে কিছু বলে না। আসলে ওদের ভাই বোনের সম্পর্কটা নষ্ট হোক এমনটাও চায় না, তাই সব সময় চেষ্টা করে ব্যালেন্স করতে আর বিক্রমের মন জুগিয়ে চলতে। কিন্তু ওর মনের খবর কে রাখে? শুধু দামি গিফট আর পড়াশোনার খোঁজ খবর নেওয়া, মাঝে মধ্যে এদিকে ওদিকে লাঞ্চে যাওয়া। এছাড়া যুথিকার জন্য সেরকম সময় কোথায় বিক্রমের? নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তোমাদের বন্ধু অন্তরা নিয়ে চলে এসেছি আজকের গল্প, কে প্রথম ভালোবেসেছি, পর্ব 2। গল্প পাঠে প্রতিদিনের মতো আমি অন্তরা। গল্পের অন্যান্য চরিত্রে আমার সঙ্গে রয়েছে অংশুমান, সুজয়, শুক্লা, মৌটুসী, শর্মিষ্ঠা, চৈতালি, মধুমিতা এবং তোমাদের বন্ধু প্রীতম। প্রতিদিন গল্পের নিচে তোমাদের প্রচুর কমেন্ট থাকে, কখনো রিপ্লাই দেওয়া হয়, কখনো একটু আধটু মিস হয়ে যায়। তোমাদের মনে আমাদেরকে নিয়ে তো হাজারো প্রশ্ন, আমাদেরও ইচ্ছা করে তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে। তাই আমি আর প্রীতম আসছি আগামী 9ই ফেব্রুয়ারি অডিও লাইভে। সময়টা জানার জন্য ভালোবাসার মরশুমের কমিউনিটি পোস্টগুলো একটু খেয়াল রেখো। তাহলে সবাই আসছো তো? সবার সঙ্গে কথা হচ্ছে তো? চলো আর দেরি করব না, শুরু করে দিই আজকের গল্প। সময়ের বেশ কিছুটা আগেই আজ স্টেশনে চলে এসেছে যুথিকা। বেঞ্চে বসে বসে ট্রেনের অপেক্ষা করছিল।
আকাশ পাতাল অনেক কিছু চিন্তাও করছিল সঙ্গে। হঠাৎ ট্রেনের আওয়াজে বাস্তবে ফিরে এলো। আর ঠিক তখনই ওভারব্রিজ ধরে একটা ছেলেকে হাসি মুখে নামতে দেখে খুব চেনা চেনা লাগলো ওর। কিন্তু কোথায় দেখেছে কিছুতেই ধরতে পারল না। কি কি ব্যাপার ম্যাডাম, চেনা চেনা লাগছে? হ্যাঁ, কিন্তু কোথায় দেখেছি বলুন তো? মনে করুন মনে করুন। মুখটা দেখে চিনতে না পারলেও গলা শুনে ঠিক ধরে ফেলেছে যুথিকা। এই গলাটা ও কখনোই ভুলতে পারবে না। আর বুঝতে পেরেই লজ্জায় মাথাটা নামিয়ে ফেলেছে। ইস, সেদিন মাথা গরম করে মুখে যা এসেছে তাই বলে গেছে। এখন এই মানুষটার মুখোমুখি হয়ে বড্ড লজ্জা লাগছে ওর। আমতা আমতা করেও বলল, মনে পড়েছে, গত সপ্তাহে তো আপনি বাড়ি পৌঁছে দিলেন, তাই না? আসলে সেদিন আপনাকে অতগুলো কথা বলে ফেললাম, কিছু মনে করেননি তো? আসলে আমি তখন কি করব না সব মিলিয়ে। দূর, সব আমি কিছু মনে করিনি। তবে আপনার কথাগুলো শুনে রাগ হয়নি এমনটা একেবারেই নয়। একটু ভাবনা চিন্তা করে দেখলাম আপনার জায়গায় আমি থাকলেও ওরকমটাই বলতাম। উপযাচক হয়ে একটু বেশি ইন্টারফেয়ার করে ফেলেছিলাম সেদিন আর কি। যাই হোক, কিছু মনে করবেন না কেমন? না না, একেবারেই নয়। আপনি যা যা বলেছিলেন একেবারে সঠিক। আসলে আপনি ভেবেছিলেন আমি বোধহয় সুযোগের সদ্ব্যবহার করতে চাইছি, তাই তো? না না, একদমই নয়। প্লিজ, আপনি এসব বলে আর আমায় লজ্জা দেবেন না। তবে হ্যাঁ, সেদিন কিন্তু আপনার নামটা আমার জানা হয়নি। বাড়ি পৌঁছে বারবার মনে হচ্ছিল যে আমার এত বড় উপকারটা করলো, তার নামটাই তো জানা হলো না। নামে কি এসে যায় বলুন তো? আমার কাজ বা আমার কথা যদি আপনাকে আমায় নিয়ে ভাবতে বাধ্য করে, তাহলেই আমার জীবন সার্থক। তখন আর নাম দিয়ে কি হবে? হেঁয়ালি করছেন? আরে না না, ও একটু মজা করলাম। অমলেন্দু, আমার নাম অমলেন্দু। ছোট্ট করে অমলও বলতে পারেন। বাহ, খুব সুন্দর নাম তো আপনার। তা কোথায় চললেন সকাল সকাল? আর কি, ওই বই পাড়ায় কিছু বইয়ের অর্ডার রয়েছে, সেগুলোই আনতে যাচ্ছি। ও হ্যাঁ, সেদিন যে বলছিলেন না বই পড়তে ভালো লাগে, বলুন না কি রকম বই আপনি পছন্দ করেন, দেখি যদি খুঁজে পাই আর কি। আপাতত কোনো বই আমার লাগছে না। আচ্ছা, প্রয়োজন পড়লে কিন্তু অবশ্যই জানাবেন কেমন? হ্যাঁ, নিশ্চয়ই জানাবো। কথা বলতে বলতে অমলেন্দু যুথিকার পাশেই কখন বসে পড়েছে খেয়ালই করেনি। বেশ কিছুক্ষণ কথা বলেওছে একে অপরের সঙ্গে। এবার হঠাৎ দুজনে একই সঙ্গে চুপ করে গেল। আসলে কি বলবে সেটাই তো বুঝতে পারল না। অমলেন্দু কথা বলতে ভালোবাসে, কিন্তু যুথিকা, সে তো খানিকটা নিজের ব্যবহারে নিজে অবাক হয়ে গেছে। অচেনা একটা মানুষের সঙ্গে কি করে এতক্ষণ ধরে কথা বলে গেল ভগবানই জানে। অবশ্য অচেনাই বা বলে কি করে? কিছুক্ষণের পরিচয়েই তো মানুষটাকে জীবনের সবথেকে বেশি বিশ্বাস করেছিল যুথিকা। তাই তার সঙ্গে মন খুলে কথা বলতে পারবে, এটাই তো স্বাভাবিক। ওই দেখুন, হ্যাঁ ঠিকই তো। চলুন চলুন, অ্যানাউন্সমেন্ট তো হয়ে গেল, যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলুন। পাশাপাশি দুটো কম্পার্টমেন্টে উঠে পড়ল ওরা। যুথিকা প্রতিদিনের মতোই মহিলা কামরা, ঠিক তার পাশেই জেনারেলে অমলেন্দু। বই পাড়াতে গিয়ে বই ঘাটাঘাটি করতে করতেই হঠাৎই নতুন এক লেখকের বই চোখে পড়ল অমলেন্দুর। ঐতিহাসিক বিভিন্ন ঘটনাবলীকে গল্পের আকার দিয়ে প্রকাশ করেছেন লেখক। এই নতুন লেখকের বইটির দামও বেশি নয়, মাত্র 150 টাকা। কেন জানে না যুথিকার কথাই মনে পড়ল অমলেন্দুর। মেয়েটা তো হিস্ট্রিতে MA করেছে, নিশ্চয়ই এই বইটা ওর ভালো লাগবে।
কিনে তো ফেললো, কিন্তু কেনার পরে মনে হলো, আচ্ছা হঠাৎ এভাবে বই কিনলো কেন অমলেন্দু? তবে কি ওর অচেতন মন কোনো না কোনোভাবে যুথিকার সঙ্গে দেখা করার বাহানা খুঁজছে? মেয়েটার কথা, হাসি বড্ড বেশি মন ছুঁয়ে যায় অমলেন্দুর। জীবনে কোনোদিন কোনো সম্পর্কে জড়ায়নি, প্রেমে পড়ার প্রথম অনুভূতি সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নেই ওর। তাই নিজের মনের কথা নিজেই বুঝতে পারল না, বরং এই বলে নিজেকে সান্ত্বনা দিল যে ইতিহাস নিয়ে পড়েছে, এমন পরিচিত আশেপাশে কেউ নেই, তাই হয়তো এই বইটা দেখে ওর যুথিকার কথা মনে পড়ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বইটা পৌঁছবে কি করে ওর কাছে? ফোন নাম্বার রয়েছে, কিন্তু একটা মেয়েকে এইভাবে ফোন করলে যদি ভুল বোঝে, তার চেয়ে বরং ভাগ্যের হাতেই বিষয়টা ছেড়ে দেওয়া যাক। ওদের দেখা হওয়ার হলে নিশ্চয়ই কোনো না কোনোভাবে দেখা হবেই, তখন বইটা যুথিকার হাতে পৌঁছে দেবে অমলেন্দু। আজ সকাল থেকেই বড্ড বিরক্ত হয়ে রয়েছে বিক্রম। আসলে বেশ কিছুদিন ধরেই ও বলে চলেছে যুথিকাকে যে ওর সঙ্গে কিছুটা কোয়ালিটি টাইম কাটাতে চায়, কিন্তু মেয়েটা কিছুতেই রাজি হচ্ছে না। আর ওর কথার অমান্য কেউ করুক এমনটা তো একেবারেই অভ্যস্ত নয় বিক্রম। তাই আজ পুরো রাগটাই ওর গিয়ে পড়ল ডিনার টেবিলে। দিদি, ও দিদি! ডিনার করতে বসেই চিৎকার করে উঠল বিক্রম। রান্নাঘর থেকে দৌড়ে এলেন রমা দিদি। দীর্ঘদিন ধরে চৌধুরী বাড়িতে রান্নার কাজ করেন এই দিদি। কি হলো গো বাবু, এরকম চিৎকার করলে? দিন দিন কি হচ্ছে বলো তো তোমার? এগুলো রুটি? কেন, নরম হয়নি? আমি তো ঘি মাখিয়ে দিয়েছি। রুটির গায়ে এত কালো দাগ কেন? তুমি জানো না এরকম কালো কালো দাগওয়ালা রুটি আমি খেতে পারি না? আর আমার ডিমের অমলেটে পেঁয়াজ দেখতে পাচ্ছি কেন? তুমি কি দিন দিন নতুন হয়ে যাচ্ছ নাকি? আমি নতুন করে দিচ্ছি। কোনো প্রয়োজন নেই। সকাল থেকে রাত পর্যন্ত খাওয়ার জন্য পরিশ্রম, আর খেতে বসেই যত ঝামেলা। দাদার এই স্বভাবটা একেবারেই সহ্য করতে পারে না অর্ণা। সব কিছুই পারফেক্ট চাই, সব সময় কি সেটা সম্ভব? একটু তো অ্যাডজাস্ট করতেই হয় নাকি? এবার একটু বিরক্ত হয়েই বলে উঠল ও। কি হচ্ছেটা কি দাদা ভাই? খেতে বসে চিৎকার করছিস কেন? আর রমাদের কি দোষ? তাড়াহুড়োতে ওরম একটু আধটু হয়। একটু আধটু? খাবারের অবস্থাটা দেখেছিস তুই? এ তো কিছুদিন আগেই আমার অরেঞ্জ জুসটাতে চিনি দিয়ে দিয়েছিল। ভাবতে পারছিস, অরেঞ্জ জুসে চিনি? আসলে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়ে গেছে। আমার গ্লাস আলাদা, স্পুন আলাদা, এসব জানা সত্ত্বেও তুমি ভুল করে আমাকে? ও গড রমাদি! মাথা নিচু করে ফেললেন রমাদি। খুব খারাপ লাগছে ওনার। এই বাড়িতে দীর্ঘদিন কাজ করলেও কেউ তার সঙ্গে এইভাবে কথা বলেনি আজ পর্যন্ত। ঠিক আছে, আর চেঁচামেচি করতে হবে না, খাবারটা শেষ কর আগে। ইম্পসিবল! আমি এরকম খাবার খেতে পারবো না। তুই খুব ভালো করেই জানিস খুঁতওয়ালা জিনিস আমার একেবারে অপছন্দ। এই রকম খাবার আমি খেতে পারবো না। বড্ড জেদি তুই, জানিস তো? সব সময় নিজের মন মর্জি চালাস। দেখবি একদিন তোর এই স্বভাবের জন্যই তোকে আফসোস করতে হবে। মুখ ছামটা দিয়ে খাবার টেবিল থেকে উঠে গেল অর্ণা। যদিও তাতে বিক্রমের কিছু যায় আসে না। একগুঁয়ে ছেলেটা কিছুতেই ভাঙবে তবু মচকাবে না। স্টেশনে নেমেই চমকে উঠল যুথিকা। এমনিতেই আজকে ওর মন মেজাজটা ভালো ছিল না। বিক্রমের সঙ্গে ইদানিং খুব ঝামেলা চলছে, যদিও পুরোটাই একতরফা। কারণ এই সম্পর্কে ওর বক্তব্য রাখার অধিকার একেবারেই যৎসামান্য। তবুও মন খারাপ তো আর আটকানো যায় না। সকালবেলা কলেজ যাওয়ার সময় অমলেন্দুর সঙ্গে দেখা হয়েছিল। আজ আবার স্টেশনে নেমে ওকে দেখতে পেয়ে অবাক না হয়ে পারল না যুথিকা। আরে কি ব্যাপার, দেখেছেন, আবার দেখা হয়ে গেল। এক মুখ হাসি নিয়ে এগিয়ে এলো অমলেন্দু। কি কোইন্সিডেন্স বলুন, সত্যিই ভাবিনি একই দিনে দুবার দেবী দর্শন হবে। ধুর, কি যে বলেন না, আমি নাকি আবার দেবী? হ্যাঁ, ঠিক দেবী বলা যায় না, কারণ দেবীরা তো শুধু
রূপবতী হন না, সেই সঙ্গে প্রতিবাদীও হন। আপনি ঠিকই বলছেন। আপনি আমার সম্পর্কে সবকিছু জানেন না অমলেন্দু, তাই হয়তো এমনটা মনে হচ্ছে। প্রতিবাদী হয়ে ওঠার জন্য যেটুকু আত্মবিশ্বাসের প্রয়োজন, আমি তো সেটাই অর্জন করতে পারছি না। ছোট থেকে কারো সাপোর্ট তো আমি পাইনি। সাপোর্ট? এই যে আপনি হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছেন, পড়াশোনা করছেন, নিজের হাতে খাবার খাচ্ছেন, নিত্য নৈমিত্তিক কাজকর্ম করছেন, আপনাকে কে হেল্প করছে? কে সাপোর্ট করছে? অবাক চোখে অমলেন্দুর দিকে তাকালো যুথিকা। কি হলো বলুন? নিশ্চয়ই আপনাকে কেউ হেল্প করছে না, তাই না? তাহলে নিজের বক্তব্যটা নিজে রাখার মধ্যে সাপোর্টের কথা আসছে কোথা থেকে? কি জানেন তো, সবার জন্য বাঁচার আগে নিজের জন্য বাঁচতে হয়। আপনি যদি নিজেকে ভালো না বাসেন, কি করে আর 5 জনকে ভালো রাখবেন? মানুষটা একেবারেই অচেনা যুথিকার কাছে, কিন্তু এই অচেনা মানুষটির এই কথাগুলোই একেবারে টনিকের মতো কাজ করছে যেন। গুমড়ে গুমড়ে থাকা মনটা একটু একটু করে ভালো হয়ে উঠছে। ঠিক বলেছেন আপনি, আমার হয়তো একটু নিজের কথা এবার ভাবা উচিত। উচিত নয়, বলুন কর্তব্য। জানেন তো, কথায় আছে মানব জন্ম আশীর্বাদ। তাকে এভাবে হেলাফেলা করবেন না। যাকগে, সময় আবার তরতর করে এগোচ্ছে। চলুন, বাড়ি যাবেন তো? আপনাকে এগিয়ে দিই? কথায় কথায় দুজনে এগিয়ে চলল স্টেশনের বাইরে। জানেন তো অমলেন্দু, আমার না খুব অবাক লাগে। এই দেখুন, আপনি আমাকে জানেনও না, চেনেনও না, অথচ কি সুন্দর করে আমার সম্পর্কে সবকিছু বুঝে গেলেন। কেন এমনটা হয় বলুন তো? কি জানি, হয়তো ওপরওয়ালার এমনটাই ইচ্ছা। আপনার জীবনটা একেবারে থমকে গেছে ম্যাডাম। একটা ধাক্কার প্রয়োজন, আর এই ধাক্কাটা যদি আমি দিতে পারি, তাহলে নিজের জীবনটা একেবারে সার্থক মনে করব। অনেক কিছু করার স্বপ্ন দেখতাম একটা সময়, কিছুই তো করে উঠতে পারিনি। এখন আপনাকে যদি একটা সঠিক ট্র্যাকে আনতে পারি, তাহলে অন্তত নাতি নাতনিদের বলতে পারবো যে কিছু একটা করেছি। সে কি, আপনি বিবাহিত নাকি? না, কে বলল? ওই যে বললেন নাতি নাতনি। ওই দেখুন, আরে বাবা, আজকে বিবাহিত নয়, তা বলে কি কালকে বিয়ে করব না? জানেন তো, আমার না আবার বিয়ে করার খুব শখ। হায় ভগবান, বিয়ে করার আবার শখ হয়? হ্যাঁ, জানেন তো, আমার না যদি কাউকে পছন্দ হয়, প্রেম করব না, সোজা সম্বন্ধ নিয়ে তার বাড়ি চলে যাব। একেবারে বিয়ে টিয়ে করে তারপর না হয়। উমা, এমন কেন? বিয়ের আগে প্রেম করা অন্যায় নাকি? ও মা, একেবারেই নয়। তবে কি বলুন তো, আমার ওই লুকিয়ে দেখা করা, ফোনে কথা বলা, সেটা নিয়ে ঝগড়া, মান অভিমান, এই এত কিছু পোষাবে না। ধৈর্যও কম। বিয়ের পর এগুলো হয় না বলছেন? হয়তো, কিন্তু তখন বউ একেবারে চোখের সামনে থাকে, তাই তাকে মানিয়ে নেওয়াটা খুব সহজ। কি বলুন? হ্যাঁ, ঠিকই বলেছেন। মেয়েরা আসলে খুব সহজেই সবটা মানিয়ে নেয়, জানেন তো। হ্যাঁ জানি বাবা, মেয়েরা যা অভিমানী হয়। কথায় কথায় মুখ ভার। সবাই একরকম হয় না অমলেন্দু। তাই বুঝি? তা আপনি সেরকম নয় বলছেন? আমার আবার অভিমান, জানেন তো। অভিমান করা তাকেই সাজে, যার মান ভাঙানোর কেউ থাকে। উদাস কণ্ঠে বলে উঠল যুথিকা, আর এই কণ্ঠস্বরই অমলেন্দুর কোথায় গিয়ে ধাক্কা লাগলো ও বুঝতেই পারল না।
তীব্র একটা যন্ত্রণা হলো বুকের বাঁ দিকটায়। মেয়েটা কি তবে একাকিত্বে ভুগছে? এমন শিক্ষিত, মার্জিত, সুন্দর একটা মেয়ের জীবনটা এরকম মলিন কেন? দ্রুত নিজেকে সামলে নিল অমলেন্দু। তারপর বলে উঠল, আপনি তো দেখছি আমার সঙ্গে গল্প করতে করতে একেবারে বাড়ি যাওয়ার নামগন্ধ করছেন না। কি ব্যাপার বলুন তো? অভিমান করার মানুষটা পেয়ে গেলেন নাকি? এবার লজ্জা পেয়ে গেল যুথিকা। সত্যি অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু ওর তো অনেক দিন পরে কথা বলতে বেশ ভালো লাগছে। তবে উল্টো দিকের মানুষটা কি ভাবলো এইসব ভেবে একটু তো অস্বস্তি হতে শুরুই করেছে। ইস, হ্যাঁ হ্যাঁ, তাই তো, কতটা দেরি করিয়ে দিলাম বলুন আপনার। আরে আপনি আমার সঙ্গে এতটা সময় কাটালেন, এ আমার সৌভাগ্য ম্যাডাম। আসলে আপনার যদি দেরি হয়ে যায় বাড়িতে, তাহলে তো আবার আপনার একজন হিটলার মা আছেন, তাই ভাবছিলাম। ইস, হিটলার? একদম আলবাত, লেডি হিটলার। আপনার বাবার জন্য কত দুঃখ হচ্ছে জানেন তো? উফ, কি করে যে উনি। অমলেন্দু, এই সরি, চলুন আপনাকে খানিকটা এগিয়ে দিই। বাড়িতে ফিরে খাওয়া দাওয়া করে বিছানায় মাথাটা ঠেকাতেই আজকের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত ঘটনা চোখের সামনে ভেসে উঠল যুথিকার। সবকিছুর মধ্যেও বড্ড বেশি উজ্জ্বল অমলেন্দুর সঙ্গে কাটানো মুহূর্তটা। অদ্ভুত একটা ভালো লাগা ছেয়ে গেল যুথিকার মনের মধ্যে। পাশে পড়ে থাকা ডায়েরিটা হাতে তুলে নিল। তারপর পেন দিয়ে সযত্নে লিখে ফেলল অমলেন্দুর নামটা। বার পাঁচেক নামটার উপর পেন বোলানোর পর হঠাৎ কি মনে করে পেনটা হাত থেকে ফেলে দিল যুথিকা। নিজের অন্তরাত্মা যেন বলে উঠল, কি করছিসটা কি তুই? অমলেন্দুর কথা ভাবছিস? কিন্তু কেন? তুই তো বিক্রমকে ভালোবাসিস, নাকি এখন আর তোর বিক্রমকে ভালো লাগছে না? না না, আমি তো বিক্রমকেই ভালোবাসি। হ্যাঁ মানছি, মাঝে মাঝে একটু অস্বস্তি হয়, কিন্তু আর তাই তোর মন এখন অন্য একটা অবলম্বন খুঁজছে। দুদিন পাত্তা দিয়েছে অমনি তোর মনে হচ্ছে যে এই মানুষটা তোর জন্য খুব স্পেশাল, তাই তো? না না, একেবারেই নয়। অমলেন্দু তো আমার বন্ধুর মতো। বন্ধু? বন্ধুর নাম খাতায় কলমে লিখছিস? বন্ধুর কথা ভেবে স্বপ্নে হারিয়ে যাচ্ছিস? তোর ওই ঠোঁটের লজ্জা মাখানো হাসিটা, ওটা কার জন্য? বিক্রম না অমলেন্দু? কাকে ঠকাচ্ছিস যুথিকা? নিজেকে, বিক্রমকে, নাকি অমলেন্দুকে? না না, আমি কাউকে ঠকাচ্ছি না। আমি বিক্রমকে ভালোবাসি। অমলেন্দু তো আমার বন্ধু। তুমি বুঝতে পারছো না। নিজের মনেই বিড়বিড় করতে থাকলো যুথিকা। কেন এমন হচ্ছে? হে ভগবান, কি আছে ওর কপালে? আজ সোজা বাড়ি ফিরল না অমলেন্দু, বরং চলে গেল বাড়ির পাশের পুকুর ঘাটটায়। এখানে ঠান্ডা বাতাসে মাঝে মাঝেই বসে সময় কাটায় ও। একা, এক্কেবারে একা। বড্ড ভালো লাগে। ছোটবেলার স্মৃতি, কলেজ লাইফের স্মৃতি চোখের সামনে চলচ্চিত্রের মতো ভেসে ওঠে। কিন্তু আজ তেমন কিছু হলো না। বরং শান্ত, ধীর, স্থির, ফর্সা, গোল একটা মুখ চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। তবে মুখটায় হাসি নেই, কেমন যেন একটা উদাসীনতা। মেয়েটার সঙ্গে যত কথা বলেছে ততই অবাক হয়েছে অমলেন্দু। আশপাশের কোনো খেয়ালই রাখে না মেয়েটা। উপরে ওঠার কোনো ইচ্ছেই যেন নেই। সুখে নিচে পড়ে থাকতেই সে বড্ড ভালোবাসে। তবু সবকিছু ছাপিয়ে যায় ওর ওই এক চিলতে হাসি। আচ্ছা, মেয়েটা হাসলে ওর বাঁ গালে যে একটা টোল পড়ে, সেটা কি ও জানে? নিজের মনেই হেসে উঠল অমলেন্দু।
মস্তিষ্ক বলছে যাস না ওই পথে, যেখানে শুধুই অশান্তি। আর মন কিন্তু উল্টো দিকে বলেই চলেছে, ভালোবাসার যন্ত্রণা বড় মধুর বন্ধু, সবাই এর স্বাদ পায় না। নিজেকে এই অনুভূতি থেকে বঞ্চিত রেখো না। কিন্তু এত ভেবে কি হবে? পুরোটাই একতরফা, নাকি দুজনের মনের অবস্থাই এক? জানে না অমলেন্দু, তবে জানতে চায় ঠিকই। আজ আর কলেজ যায়নি যুথিকা। ভালো লাগছে না মনটা। সকাল সকাল বাড়ির সব কাজ সেরে ছাদে গিয়ে বসেছে। ঠিক তখনই হাতে থাকা ফোনটা বেজে উঠল ওর। হ্যালো, কে? আমি হেললে খুব একটা সমস্যা নেই, কিন্তু আপনি যেভাবে ছাদে হেলে বসে আছেন তাতে কিন্তু একটু জোরে হাওয়া দিলেই। কে বলছেন? সে কি, আপনার পরিত্রাতার নাম ভুলে গেলেন? আরে আমি রবি ঠাকুরের সেই চরিত্র, যে জানলা দিয়ে বাইরের জগৎকে দেখে আর শুধু দইওয়ালাকে ডাকে। চিনতে পারলেন? ও অমলেন্দু, সত্যি আপনি না কিছু ভনিতা করতে পারেন। ও মা, আমি ভুল বললাম নাকি? তা এই দুপুর রোদে গরমে ছাদে বসে রোদ পোয়াচ্ছেন নাকি? এমা, আপনি কি করে দেখলেন? আরে এই তো, আপনাদের পাড়া দিয়েই তো যাচ্ছিলাম, এদিকে একটা কাজে এসেছিলাম। দেখলাম আপনি ছাদে বসে উদাস চোখে সামনের গাছটায় বসে থাকা একটা হনুমানের সঙ্গে শুভ দৃষ্টি করছেন। মোটেও নয়, আমি পড়াশোনার কথা ভাবছিলাম। মা সরস্বতী তো, এত পড়ার কথা ভাববেন না, পাগল হয়ে যাবেন। একে তো ইতিহাস, তার উপর আবার এনসিয়েন্ট হিস্ট্রি। উফ, কি ভয়ঙ্কর কম্বিনেশন। এই শুনুন, আপনি কি এইসব বলতে আমায় ফোন করেছেন? আরে না না, বলছিলাম বাড়ির কাছেই তো আছি, যদি এক কাপ চা খাওয়াতেন। সর্বনাশ, পাগল নাকি? মা রয়েছে তো। ও হো হো, তাহলে বলছেন মা না থাকলে আসবো, তাই তো? চুপ করুন তো, সব সময়ই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আসলে আপনার জন্য একটা বই কিনেছিলাম, বেশ পছন্দ হলো আর কি। আমি তো ইতিহাসে পাতিহাস, কিছুই বুঝি না, মাধ্যমিকে 34। তা এই বইটা কি করে আপনার হাতে পৌঁছাবো? ও এই ব্যাপার, ঠিক আছে, কাল সকালবেলা তাহলে কলেজ যাওয়ার সময় স্টেশনে আপনার কাছ থেকে কালেক্ট করে নেব। ঠিক আছে, তাহলে যথা সময়ে আপনার এই দাস আপনার কাছে পৌঁছে যাবে ম্যাডাম। ধুর, কি যে বলেন না, রাখুন তো ফোনটা। হাসতে হাসতে ছাদ থেকে নেমে এলো যুথিকা। সত্যি এই মানুষটার সঙ্গে কথা বলার সময় সিরিয়াস থাকাই যায় না, এত হাসায় না। জানতেই পারে না যুথিকা কখন ওর ভারী হয়ে যাওয়া মনটা হালকা হয়ে গেছে, আর এই হালকা মন এখন পাখির মতো উড়ে যেতে চাইছে। কিন্তু ওই যে বিক্রম, সেই নামের বেরি যে ওর পায়ে, কি করে উড়বে? দাদা ভাই এত করে যখন রিকোয়েস্ট করছে, এটুকু কথা রাখ না, কি হবে? তুই বুঝতে পারছিস না, এভাবে বাড়িতে কিছু না বলে। আর তাছাড়া ওই ড্রেসটা, ওটা আমি কোথায় পরবো? কেন, স্টেশনে চেঞ্জ করে নিবি, তারপর তোকে দাদা ভাই রিসিভ করে নেবে। ফেরার সময়ও একইভাবে চেঞ্জ করে নিবি। শোন, ইচ্ছে থাকলেই উপায় হয়। বড্ড জেদ করিস জানিস তো, আমার বাড়ির পরিস্থিতি যে। তুই ওই করে যা। এক কথা, পরিস্থিতি আর পরিস্থিতি। তা এতই যখন সমস্যা, প্রেম করলি কেন তাহলে? করলি কেন? তুই জানিস না কেন করতে হলো? বাঁদর মেয়ে একটা। বাঁদর নয়, বাঁদরি। শোন, আমি চাই সারা জীবন তোর সঙ্গে থাকবো, আর তাই তোর ননদ হয়ে তোর ঘাড়ে চাপতে চাইছি, বুঝলি? বুঝলাম। ক্যান্টিনে বসে দুই বন্ধুর মধ্যে আলোচনা চলছে একেবারে জোর কদমে। আগামীকাল সারাটা দিন বিক্রমের সঙ্গে কাটাবে কথা দিয়েছে যুথিকা। এদিকে বিক্রমের দাবি ওর দেওয়া ড্রেসটাই নাকি পরতে হবে যুথিকাকে, আর এটাই মূল সমস্যা। নে নে তোর পছন্দের চাউমিন, চটপট খা, ক্লাসে যাব তো। আচ্ছা অর্ণা, অমলেন্দু নামের অর্থ কী রে? মন দিয়ে ক্যান্টিনে বসে চাউমিন খাচ্ছিল,
হঠাৎ বন্ধুর প্রশ্ন শুনেই গোল গোল চোখ করে তাকালো ওর দিকে অর্ণা। তা হঠাৎ অমলেন্দু নামের মানে জিজ্ঞাসা করছিস? না, এমনি। নামটা কি মিষ্টি, তাই না? তুই জানিস মানেটা কি? হ্যাঁ, খুব সিম্পল। অমলেন্দু অর্থাৎ দাগ নেই যে ইন্দু। তার মানে বলতে পারিস দাগহীন চাঁদ। যদিও বিষয়টা পুরোপুরি কাল্পনিক, কারণ চাঁদে দাগ থাকবে না তা তো আর হয় না। কিন্তু তুই হঠাৎ এই নামটা কোথা থেকে আবিষ্কার করলি? আরে তোকে বলেছিলাম না, আরে আমাদের গ্রামেই তো সেই রাত্রে কিভাবে ওই ভদ্রলোক আমাকে বাড়ি পৌঁছে দিয়েছিলেন। ওনার নামই অমলেন্দু। কি ব্যাপার ভাই, এই চাঁদু কি আবার কোনোভাবে তোমার মনে দাগ কাটলো নাকি? কি যাতা বলছিস? দেখিস বাবা, আমার দাদাটাকে আবার মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্রের সঙ্গে পালাস না আবার। বিক্রম নামের অর্থ জানিস তো? সাহসের সঙ্গে সঙ্গে দাদার তেজও কিন্তু ভয়ঙ্কর। কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছিস অর্ণা? এখানে বিক্রম আসছে কি করে? সত্যি বাবা, ধরাকে সরা করতে পারিস? এভাবেই গল্প শুরু হয় ভাই সবার রূপকথার। তাই সাবধানে থাকো আর পুরোপুরি আমার দাদার উপর ফোকাস করো, বুঝলে চাঁদু? উফ, ভাট বকতে তুই ওস্তাদ। চল ক্লাসে চল। এই বল না তোর ওই দাগহীন চাঁদকে কেমন দেখতে? হ্যান্ডসাম মানে আমার সঙ্গে মানায়? তাহলে একটু পরিচয় টরিচয় করিয়ে দে না। এই শোন, আমি পারবো না। আমি কি ঘটক? হ্যাঁ তাই তো, নিজের বেলায় আঁটি শুটে পরের বেলায় দাঁত কপাটি, স্বার্থপর মেয়ে একটা। ওই দেখো আবার রাগ করে। এই যাস না, উফ, একে নিয়ে আর পারা যায় না। দাঁড়া অর্ণা, আমিও তো যাবো। উফ বাবারে। বাবা, ম্যাডাম এত সেজে গুজে কোথায় চললেন শুনি? পিছন থেকে কথাগুলো বলে উঠল অমলেন্দু। উফ, ভয় পেয়ে গিয়েছিলাম। এভাবে কেউ চমকে দেয়? চমকে গেছি তো আমি, একেবারে লাল পরি লাগছে তো। সত্যি আজ বলতে একটুও দ্বিধা নেই, আপনাকে না ভীষণ সুন্দর লাগছে। লজ্জায় মুখটা নামিয়ে নিল যুথিকা। তারপর বলল, যা তা একেবারে। দিন বইটা দিন তো, ভুলভাল বকেই যাচ্ছে। এমা, না না, একদমই ভুলভাল নয়। আমার যা পেটে তাই মুখে, সুন্দর লাগছে বলেই বললাম। আর লাল পোশাকে যে কোনো নারীদেরই সত্যি অনবদ্য লাগে, বিশেষ করে লাল পাড় সাদা শাড়িতে। উফ, আমি তো আমার বউকে বলেই দেব, বিয়ে যদি করতে হয় তাহলে লাল পাড় সাদা শাড়ি পরেই করতে হবে। তাই বুঝি লাল আপনার প্রিয় রং? তা তো খানিকটা বলতেই পারেন, তবে সাদাও খুব ভালো লাগে। বললেন না তো, চললেন কোথায় এত সেজেগুজে? মোটেও এমন কিছু সাজগোজ আমি করিনি। আসলে আজকে কলেজে, মানে আজকে আমার এক বন্ধু, মানে বান্ধবী। ঠিক আছে ঠিক আছে, আমাকে আর জবাবদিহি করতে হবে না, খুব এনজয় করুন। আর এই নিন, দাঁড়ান এক মিনিট, এই এই আপনার উপহার। আর আর প্লিজ টাকার কথা কিন্তু বলবেন না। আমি জানি আপনার অনেক টাকা পয়সা, পরে বরং এই অধমকে একদিন চা বিস্কুট খাইয়ে দেবেন, অবশ্যই মায়ের প্রেজেন্সে। হেসে ফেললো যুথিকা। পারেনও বটে আপনি। ঠিক আছে, আসছি খুব তাড়াতাড়ি, কিন্তু আবার দেখা হবে। বলছেন? হ্যাঁ হ্যাঁ বলছি। জুঁই, ইউ আর লুকিং সো বিউটিফুল। রয়্যাল ব্লু কালারটা সত্যি যেন তোমার জন্যই তৈরি হয়েছে। লজ্জায় একেবারে রাঙা হয়ে উঠল যুথিকা। মাথাটা নিচু করে ওড়নাটা নিজের আঙুলের মধ্যেই পাকাতে শুরু করলো। কি হলো, লজ্জা পেলে নাকি? এখনই তোমার এত লজ্জা? এরপর এরপর কি করবে? এরপর যখন আমাদের বিয়ে হবে, তারপর আমাদের ফার্স্ট নাইট। যা, অসভ্য, এটা পাবলিক প্লেস। কি করছো কি তুমি?
হা হা করে হেসে উঠল বিক্রম। এইটুকুতেই মেয়েটা লজ্জায় অস্থির, আর ওকে লজ্জা পেতে দেখলে বেশ ভালোই লাগে বিক্রমের। দেখলে, ড্রেসটা যখন তোমাকে দিলাম কিছুতেই তুমি নিতে চাইছিলে না। আসলে এত দাম ছিল ড্রেসটার, তাই জন্যই শুধু শুধু। শোনো, তোমার যা গ্ল্যামার আর ফিগার, তার সঙ্গে ওই সস্তার সুতির জামা কাপড়গুলো একেবারেই যায় না। এক্সপেন্সিভ ডিজাইনার পোশাকগুলো তোমার মতো মেয়েরা না পরলে আর কে পরবে শুনি? আর যেখানে তুমি বিক্রমের বান্ধবী, সেখানে এটুকু তো মেনটেন করতেই হবে, তাই না? কথাগুলো কানে অদ্ভুত শোনালো যুথিকার। আসলে সামর্থ্যের বাইরে কোনোদিনই জীবনযাপন করা পছন্দ করে না ও। আর তাছাড়া সামান্য একটা জামা, শুধুমাত্র ডিজাইনারের তকমা থাকার কারণে হাজার হাজার টাকা দাম বেশি। আর পোশাকগুলো খুব একটা কমফোর্টেবলও তো হয় না। তার চেয়ে নরম সুতির চুড়িদারগুলো অনেক বেশি আপন মনে হয় যুথিকার। সাজ পোশাক, মেকআপ, জুয়েলারি সবটাই কেমন যেন মেকি লাগে ওর। মুখ যদি মনের আয়না হয়, তবে তাকে মেকআপের প্রলেপ দেওয়ার কি প্রয়োজন আছে? অন্তরের সৌন্দর্যতাটাই তো প্রধান, তাই না? আর তাছাড়াও আজ সকালের লাল চুড়িদারে অমলেন্দু তো বলল ওকে বেশ ভালোই মানাচ্ছে। তাহলে সাধারণ সাজে যুথিকাকে কেন ভালো লাগে না বিক্রমের? কি হলো জুঁই, থেকে থেকে কোথায় হারিয়ে যাও? চলো গাড়িতে ওঠো, আজকে আমরা 5 স্টারে লাঞ্চ করব। ইতস্তত করে গাড়িতে উঠল যুথিকা। এসবে একদম অভ্যস্ত নয় ও, কেমন যেন আনকমফোর্টেবল লাগছে। কিন্তু ভালোবাসার মানুষটি যখন সঙ্গে রয়েছে, তখন আর ভয় কিসের? আর তার সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর জন্য তার মতন করে একটা দিন না হয় বাঁচাই যাক। সম্পর্কে থাকতে গেলে এটুকু অ্যাডজাস্টমেন্ট তো করতেই হবে। সারাটা দিন খুব আনন্দ করে কাটালো দুজনে। একটা ডায়মন্ড রিং উপহার দিয়েছে বিক্রম। কিছুতেই নিতে রাজি হচ্ছিল না যুথিকা, কিন্তু ও নাছোড়বান্দা, কিছুতেই যুথিকার সমস্যাটা বুঝতে রাজি নয়। বাধ্য হয়ে নিতেই হলো ওকে। লুকিয়ে রাখবে কিছুদিন, তারপর না হয় অর্ণাকে দিয়ে দেবে, ওর কাছেই থাকুক। এইসব দামি জুয়েলারি জামা কাপড়ে খুব একটা আগ্রহ নেই যুথিকার। তার চেয়ে বরং ডায়েরি, পেন, খাতা, বই এসব যেন বড্ড ভালোবাসেও। গোটা দিনটা দুজনে মিলে বেশ ভালোই কাটালো ওরা। 5 স্টারে লাঞ্চ, এক্সপেন্সিভ গিফট, অন্তত বিক্রমের জন্য একদম পারফেক্ট ডেট। আর যুথিকা, ওর কথাটা না হয় বাদই দিলাম। ওর ইচ্ছা অনিচ্ছাকে কে গুরুত্ব দিতে যাচ্ছে? বিক্রমের কাছে একটা পারফেক্ট ডেটের ডেফিনেশন যেটা হওয়া উচিত, বিক্রম ঠিক সেই কাজগুলোই করেছে। এখন যুথিকার কাছে ডেটিংয়ের সংজ্ঞা যদি খুব মধ্যবিত্ত মানের হয়, তাহলে বিক্রমের আর দোষ কোথায়, তাই না বলুন? একটু সন্ধে হতেই শহরের বেশ নামকরা একটা ক্যাফেটেরিয়ার বাইরে হাজির হলো যুথিকা আর বিক্রম। বিক্রমের সঙ্গে থাকলেও যুথিকা যেন নিজের মধ্যেই নেই, কোথায় যেন হারিয়ে রয়েছে। ওকে এইভাবে অন্যমনস্ক হয়ে যেতে দেখেই বিক্রম বলে উঠল, কি হলো জুঁই, কি ভাবছো? চলো একসঙ্গে কফি খাই। চটপট ঘড়িটা দেখে নিল যুথিকা। না, এক্ষুনি না বেরোলে 7:30টার ট্রেনটা পাবে না, আর এই ট্রেনটা মিস করলে আবার সেই 8:30টা। বিক্রম, বলছিলাম আজকে না থাক, সারাটা দিন তো একসাথে কাটালাম, এবার না বাড়ি ফিরতে হবে। মা না হলে প্রচণ্ড রাগারাগি করবে। আবার এক্সকিউজ? দেখো, এই একটা দিন তোমার সঙ্গে কাটাতে চেয়েছিলাম বলে তুমি কত বাহানা দিয়ে শেষ পর্যন্ত রাজি হলে, আর এখন সবে মাত্র 6:30, এখনই বাড়ি যাবার জন্য তাড়াহুড়ো শুরু করলে। এটা কিন্তু ঠিক হচ্ছে না যুথিকা। বাহানা দিই না আমি, তুমি ভালো করেই জানো আমার পরিস্থিতি। উফ, প্লিজ, এই পরিস্থিতির দোহাই আর দিও না তো। আর সারাদিন কি মা করো তুমি? তুমি কি বাচ্চা মেয়ে নাকি? সরি বিক্রম, আমাকে এখন ফিরতেই হবে। বেশ
ক্রুদ্ধ চোখে যুথিকার দিকে তাকালো বিক্রম। কি চাইছে বিক্রম নিজের দৃষ্টি দিয়েই পরিষ্কার বুঝিয়ে দিল, যার সারমর্ম হলো এই, এখন চাইলেও যুথিকা ছুটি পাবে না। যতক্ষণ না বিক্রমের মন ভরছে ততক্ষণ ইম্পসিবল। বাধ্য হয়ে মাথা নিচু করে ক্যাফেটেরিয়ায় ঢুকে পড়ল যুথিকা। 8:30টার ট্রেনটায় উঠে বাড়িতে একটা ফোন করলো যুথিকা। যথারীতি লক্ষ্মী দেবী ফোন ধরলেন না। ট্রেন যত গন্তব্যের কাছাকাছি পৌঁছতে থাকলো ততই টেনশন বাড়তে থাকলো যুথিকার। এতদিন ভয় থাকলেও অন্যরকম একটা আত্মবিশ্বাস ছিল, কিন্তু এই সম্পর্কটায় জড়িয়ে পড়ার পর মনের জোরটা আরও অনেকটা হারিয়ে ফেলেছে ও। বাড়িতে জানতে পারলে কেউই যে বিষয়টা মেনে নেবে না সেও খুব ভালো করেই জানেও। তার উপর আজ নবগ্রামে হালকা বৃষ্টি হয়েছে শুনেছে, তার মানে রাস্তাঘাট এখনও প্রায় ফাঁকা। একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা বার করে অমলেন্দুর নাম্বারটা ডায়াল করলো যুথিকা। হ্যালো অমলেন্দু, আমি যুথিকা। হ্যাঁ, বুঝতে পেরেছি, বলুন। কি ব্যাপার ম্যাডাম, হঠাৎ আমাকে ফোন মিস করছেন নাকি? ধুর, কি যে বলেন, দেখছেন বিপদে পড়েছি। এই রে, কেন, কি হয়েছে? আসলে বাড়ি ফিরছি, অনেকটা দেরি হয়ে গেছে। আচ্ছা, আপনি সেদিন বলেছিলেন না আপনার সেই পরিচিত টোটো দাদার কথা, ওনাকে একবার কল করে দেখুন না, যদি স্টেশনে আমায় নিতে আসতে পারে। ও আচ্ছা আচ্ছা, কটায় নামবে তুমি স্টেশনে? ছেলেটা হঠাৎ আপনি থেকে তুমিতে চলে গেল, আর তুমি শব্দটা হঠাৎ করেই কানে এসে ঠেকলো যুথিকার। কিন্তু পরিস্থিতি এমন যে এইসব চিন্তা করার সময় নেই। এখন তো ঠিক আছে, আমি নাম্বার পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আমার মনে হয় আমার যাওয়াটাই ঠিক হবে। ওয়েট করো, আসছি। এই না 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 না, তোমাকে কষ্ট করে আসতে হবে না, তুমি টোটোটার ব্যবস্থা করে দিলেই হবে। ওই দেখুন তুমিটা কিরকম ছোঁয়াছে। যুথিকাও আপনি থেকে হঠাৎ কখন যে তুমিতে চলে গেল বুঝতেই পারলো না। আরে না না, আমার কোনো অসুবিধে হবে না, ডোন্ট ওয়ারি। কিন্তু আমার হবে। নাম্বারটা পেয়ে গেলেই হলো, আমি বাড়িতে গিয়ে খবর দিয়ে দেব, চিন্তা করার দরকার নেই। স্টেশনে যখন নামলো যুথিকা তখন 9:40 বেজে গেছে। মন্টুদা টোটো নিয়ে হাজির, তাই আর অপেক্ষা করল না যুথিকা, চটপট বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু একটা চরম ভুল ততক্ষণেও করে ফেলেছে। পরনের পোশাকটা তাড়াহুড়োতে বদলাতেই ভুলে গেছে। মনে যখন পড়ল তখন একেবারে বাড়ির দরজায়, কিন্তু এখন আর কোনো উপায় নেই। মনে মনে কি বলবে ভেবে নিয়েই বাড়িতে ঢুকে পড়ল যুথিকা। এদিকে অমলেন্দুকে চিন্তিত দাঁড়িয়ে থাকতে দেখে অবিনাশ এসে জিজ্ঞাসা করল, কিরে, কি হলো? কে ফোন করেছিল? যুথিকা। এত রাতে আবার টোটো পায়নি নিশ্চয়ই? হ্যাঁ, ওকে মন্টুদার নাম্বার পাঠিয়ে দিয়েছি, আশা করি টোটো পেয়ে যাবে। তাহলে তুই কি ভাবছিস? না, ভাবছিলাম অনেকটা রাত হয়ে গেল, একা একা ফিরবে। এক কাজ করি, চল তো স্টেশনের দিকে এগোই। স্টেশনে পৌঁছলো যখন অমলেন্দু ততক্ষণে টোটো নিয়ে এগিয়ে গেছে যুথিকা। ফোন করে মন্টুদার থেকে কনফার্মও করলো, তাও বাড়ির দিকেই গাড়ি নিয়ে এগোলো অমলেন্দু। আজ কেন জানে না মনটা বড্ড অস্থির লাগছে। মেয়েটা রাত করে যখন আগের বার বাড়ি ঢুকেছিল কি অশান্তির সম্মুখীনটাই না হতে হয়েছিল। তাই খানিকটা ইচ্ছা করে এগিয়ে গেল মেয়েটার বাড়ির উদ্দেশ্যে। কি ব্যাপার বলতো তোর? এই যুথিকা মেয়েটার সঙ্গে তোর কি কিছু চলছে নাকি? মানে? না মানে বই কিনছিস, সপ্তাহে 3 দিন কলকাতা যাচ্ছিস, যখন তখন দেখাও হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে নিজেদের মধ্যে চ্যাটে কথাবার্তা বলছিস।
ব্যাপারটা বড্ড কাকতালীয় হয়ে যাচ্ছে না? এই ভয়টাই পাচ্ছিল অমলেন্দু। একদম কাছের বন্ধুর কাছে নিজের মনের কথা শেষ পর্যন্ত লুকিয়ে রাখতে পারবে না ও। গাড়ি চালাতে চালাতেই হেসে ফেলল, তারপর বলল, চুপ কর তো, যত ফালতু কথা। আরে বাস, তুমি তো একেবারে ব্লাশ করছো দেখছি। পেহলা পেহলা প্যার হ্যায়, পেহলি এই, পেহলি। চুপ করবি না মার খাবি? মনের কথাটা বলে দাও বন্ধু, দেরি হয়ে গেলে কিন্তু দেবদাস হয়ে ঘুরতে হবে। গুটি গুটি পায়ে বাড়ি ঢুকলো যুথিকা। কিরে, কটা বাজে সেই খেয়াল আছে? হ্যাঁ মা, আসলে আজকে একটু দেরি হয়ে গেল। তা তো হবেই বাবা, একা হাতে ব্যবসার সামলানো সে কি আর মুখের কথা? তাও আমার ভাগ্য ভালো যে সূর্য ওঠার আগে ঘরে ফিরে এসেছো। আমি তো ভাবলাম বোধহয় তোর কোনো খদ্দের এসে তোকে সকাল সকাল নামিয়ে দিয়ে যাবে। এসব কি বলছো তুমি মা? আমি তো... রান্নাঘরে প্রায় ঢুকে পড়েছিল যুথিকা। হঠাৎ করেই খেয়াল হলো পরনের গাউনটার কথা। চটপট রান্নাঘরের বাইরের পর্দার আড়ালে নিজেকে ঢেকে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু ওই মহিলার চোখ এড়িয়ে পালিয়ে যাওয়া কি অত সহজ? এই দাঁড়া দাঁড়া, এক পার এগোবি না। ভালোই তো খেলা দেখাচ্ছিস, আর বাড়িতে এসে এমন ন্যাকা ন্যাকা করে ঘুরে বেড়াস যেন ভাজা মাছটা উল্টে খেতে পারিস না, আর তলে তলে আমাদের একদম মাছ ভেজে কাঁটা বেচে খাইয়ে দিচ্ছিস। এই জামাটা তো পরে বের হোসনি, এটা এলো কোত্থেকে? আর এটা তো ভালোই দাম, এত দামি জামা কোন খদ্দের দিল? ব্যবসা, খদ্দের, তখন থেকে তুমি এসব কি বলে চলেছো মা? তুমি আর ন্যাকা সেজো না মা, খুব ভালো করেই জানো কি বলতে চাইছি। সকালে পরে বেরোলে লাল রঙের চুড়িদার, আর এখন রাত্রি 9টা বেজে গেছে, কোথা থেকে মুখ কালো করে নীল রঙের নাইটি পরে বাড়ি ফিরলে। কিছুই বুঝি না ভেবেছো? মা, আসলে আসলে আমার আমার জামাটা মানে জল পড়ে ভিজে গিয়েছিল, তাই ওই অর্ণা আমার বান্ধবী। থাক থাক, ওসব দোহাই দিতে হবে না, ওসব নাটক আমার খুব ভালো করে জানা আছে। কোথায় যে কার সঙ্গে শুতে গেছিলে, তারপর ভুল করে এই জামার বদলে ওই জামা পরে বাড়ি চলে এসেছো। মা, এবার কিন্তু তুমি জানোই তাই বলে চলেছো। আমার কথাটা তো ভালো করে শোনো আগে। তোর কথা শুনবো কিরে মুখ পুড়ে? তুই আমার কথাটা আগে শোন। তোর যখন এতই রোজগারের তাগিদ, তাহলে এক কাজ কর না, তোর বাপটাকে আর গতরে খাটতে দিচ্ছিস কেন? তাকেও বাড়িতে ডেকে নে, তারপর তুই সকাল হলেই কলকাতা চলে যাবি রোজগারের ধান্দায়। তোর বাপটারও নিশ্চিন্তি, আমাদেরও নিশ্চিন্তি। হ্যাঁ মা, যেদিন ক্ষমতা হবে নিজের রোজগার করার, বাবাকে আমি বসিয়েই খাওয়াবো, আর তোমাকেও। তবে তার আগে পড়াশোনা করে মাথা উঁচু করে দাঁড়াতে তো দেবে। চুপ কর চুপ কর, যত বড় মুখ নয় তত বড় কথা। তোর টাকায় বসে বসে খাবো এমন দিনকাল দেখতে হবে? তোর ওই পাপের টাকা তুই রাখগে যা। ওই নোংরামির টাকা আমার বাড়িতে ঢুকবে, আর সেটা আমি মেনে নেবো ভেবেছিস? কি নোংরামি করেছি আমি মা? আমি আমার বান্ধবীর জামা পরে বাড়ি ফিরেছি, তাতে নোংরামির কি দেখলে? তবে রে, আবার মুখে মুখে কথা। কই দেখি তোর ওই ভেজা চুড়িদারখানা বের করে দেখা দেখি। সচকিতে পিঠের ব্যাগটায় টান পড়ল, তারপর সামান্য ধস্তাধস্তি। নিমেষেই ব্যাগটা কেড়ে নিলেন মহিলা, আর চেইন খুলে বার করলেন সকালে পরে বেরোনো সেই লাল চুড়িদারটা, তাও আবার খটখটে শুকনো। সঙ্গে বেরোলো দুটো গিফটের বক্স। কি এবার কি বলবি? তোর মেয়ে ছেলে, তোর না জামা ভিজে গিয়েছিল, তাই তুই নাকি তোর বান্ধবীর জামা পরে বাড়ি ফিরেছিস? কোথায় রে? জলের তো চিহ্ন মাত্রও দেখতে পাচ্ছি না। হলো তো প্রমাণ তোর মিথ্যে কথা। আর এগুলো কি? হ্যাঁ, নাগর জুটিয়ে তাদের থেকে আবার এই সবও নিচ্ছ? ছি 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 ছি, এবার কোন দিন খারাপ ভালো কি একটা হবে। বাবা গো বাবা, তারপর তো আর পাড়া ঘরে মুখ দেখানোর মতো অবস্থা থাকবে না। এবার আর নিজেকে সামলে রাখতে পারল না যুথিকা। প্রতিবাদটা করতেই হবে,
না হলে সমস্যার মুখে পড়বে। হ্যাঁ, ওই গিফটগুলো আমাকে আমার বন্ধু দিয়েছে, কিন্তু এর মধ্যে নোংরামি কি আছে? মানুষকে ভালোবেসে কিছু উপহার দিলে তাতে কোনো নোংরামি থাকে না মা। আর আমাকে যদি কেউ ভালোবেসে কোনো উপহার দিয়ে থাকে, তার দোষ বা দায় কোনোটাই আমার নয়। তবে রে হতচ্ছাড়ি, তোর এত মুখে মুখে চোপা হয়েছে, তা তোকে ভালোবেসে লোকজনে প্রচুর উপহার দিচ্ছে বল? কেন রে, কি দেখে ভালোবাসছে তোকে? তোর ওই রূপ? কি ভেবেছিস তুই ওই রূপের আগুনে তুই জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করবি? ঘরের বাপ মায়ের মাথা খেয়ে হচ্ছে না, আবার বাইরের ছেলেগুলোরও মাথা খাচ্ছিস, তাই তো? মুখ সামলে কথা বলো মা। তুমি কিন্তু ভুলে যেও না, তুমি এই কথাগুলো যাকে বলছো সেই সম্পর্কে তোমার... হ্যাঁ রে হ্যাঁ, ভুলে যাইনি যে সম্পর্কে আমার সতীনের মেয়ে। ভাগ্যিস তোর মা মরে গিয়েছিল সঠিক সময়ে, না হলে তাকেও আজকের এই দিনটা দেখতে হতো। কিন্তু তুমি আমার মাকে নিয়ে আর একটাও কথা বলবে না, তাহলে কিন্তু... ও, তুই আবার হুমকি দিচ্ছিস? তোর মাকে নিয়ে কথা বললে তুই আমাকে কি করবি শুনি? তোর রূপের গরম আমি আজই ঠান্ডা করে দেব, দেখ কি করতে পারি। তো বেড়ে মুখ পুরি, মর মর মরদি, এলোপাথারি মারতে মেরেই তোকে শেষ করব। মুখে মুখে চোপা, লাঠি খুন্তি যাই পেলেন ছুঁড়তে থাকলেন মেয়েটার দিকে। টাল সামলাতে না পেরে সোজা গিয়ে টেবিলটার ওপর আছড়ে পড়ল যুথিকা। তারপর জ্ঞান হারিয়ে পড়ে গেল মেঝেতে। এদিকে যুথিকার বাড়ির ভিতর থেকে এত শব্দ আসায় পাড়ার লোক ততক্ষণে জড়ো হয়ে গেছে ওদের দরজায়। কথায় কথায় অমলেন্দু আর অবিনাশও পৌঁছে গেল যুথিকার বাড়ির সামনে। সবাইকে ওর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হলো অমলেন্দু। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হচ্ছে বলতো? সবাই এরকম ভাবে ওখানে জটলা করছে কেন? চল তো গিয়ে দেখি। ভিতরের আওয়াজটা ততক্ষণে থেমে গেছে। একে ওকে জিজ্ঞাসা করে পরিস্থিতিটা বুঝতে পেরেই দরজাটায় ধাক্কা দিল অমলেন্দু। কি আশ্চর্য, দরজা খোলা, অথচ বাইরের মানুষজন কেউ ভেতরেই যায়নি। এক দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ল ও। তারপর চোখের সামনে যে দৃশ্য দেখল তা স্বপ্নেও কল্পনা করতে পারেনি ও। রক্তে মাখামাখি যুথিকার অচৈতন্য দেহটা পড়ে রয়েছে একটা ভাঙা টেবিলের পাশে, আর ওর থেকে একটু দূরে এক মহিলা এক দৃষ্টে তাকিয়ে রয়েছে রক্তাক্ত মেয়েটার দিকে। দৌড়ে গেল অমলেন্দু, নিচু হয়ে দেখতে থাকলো। কি হয়েছে? কি হয়েছে তোমার যুথিকা? মোটামুটি বিষয়টা কি হয়েছে আন্দাজ করতে পেরে অবিনাশকে যুথিকার কাছে রেখে এক ছুটে লক্ষ্মী দেবীর কাছে পৌঁছে গেল অমলেন্দু। তারপর চিৎকার করে বলে উঠল, কি করেছেন কি আপনি? মাথার ঠিক আছে আপনার? মেরে ফেলতে চান মেয়েটাকে? আমি কিছু করিনি, ও তো নিজে নিজেই। হঠাৎ করে অচেনা একটা ছেলেকে এভাবে ঘরে ঢুকে এসে জেরা করতে দেখে প্রথমটা একটু ঘাবড়ে গেলেও মুহূর্তেই স্বমহিমায় ফিরে এলো লক্ষ্মী। এই ছেলে, তুমি কে হে আমাকে প্রশ্ন করার? আমার বাড়ি, আমার মেয়ে, যা ভালো বুঝবো তাই করব, দরকার পড়লে খুন করে ফেলবো, তুমি বলার কে? আমার সামনে ওর গায়ে আর একবার হাত দিয়ে দেখুন না, শরীর থেকে হাতটা একেবারে আলাদা করে দেব। কি বললি তুই? এত বড় সাহস? ওগো, কে কোথায় আছো দেখো, এই জোয়ান ছোড়া ঘরে ঢুকে আমাকে মারবে বলছে। চুপ চুপ, একদম চুপ। আর একটা কথা বললেও না, মুখ দিয়ে কথা বলার অবস্থায় রাখবো না। বাবা, দরদ দেখলে তো বাঁচি না। তুমি কোথা থেকে এলে বাপু? আচ্ছা, নিশ্চয়ই তোমার সঙ্গে ওর কিছু লটগট আছে, তাই না? সেই জন্যই এত পীড়িত। আর মাথা ঠিক রাখতে পারল না অমলেন্দু। হাতটা মুচকে ধরল লক্ষ্মীর। তারপর হিসহিসে গলায় বলে উঠল, নেহাত আপনি মহিলা, শুধুমাত্র তাই মুখের কথাতেই আপনাকে ছেড়ে দিলাম, কিন্তু আর একটা
একটাও খারাপ কথা যদি আপনি বলেন তাহলে কিন্তু আর আপনাকে রেয়াত করব না। আর যুথিকার সঙ্গে আমার কি সম্পর্ক তার কৈফিয়ত আমি আপনাকে দেব না, কারণ আপনি ওর অভিভাবক হওয়ার কোনো যোগ্যতাই রাখেন না। অমলেন্দুকে এইভাবে রেগে যেতে দেখে ওর কাছে দৌড়ে এলো অবিনাশ। চটপট বলে উঠল, আরে কি করছিস কি? ছাড়ো নাকে, চটপট চল, মেয়েটাকে নিয়ে নার্সিংহোমে যেতে হবে, প্রচন্ড ব্লিডিং হচ্ছে। এরপর যদি খারাপ কিছু হয়ে যায় তাহলে? আলগা হয়ে গেল অমলেন্দুর হাত। দৌড়ে গেল যুথিকার কাছে, পাঁজা কোলা করে তুলে নিল ওকে। তারপর ঘরের বাইরে বেরিয়ে যাওয়ার আগে আর চোখে একবার তাকালো লক্ষ্মীর দিকে। লক্ষ্মী দেবী কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু ওকে থামিয়ে দিয়ে অবিনাশ বলে উঠল, ভগবানের কাছে প্রার্থনা করুন আপনার মেয়ে যেন সুস্থ হয়ে যায়, না হলে কিন্তু আর একা আসবো না, সঙ্গে করে পুলিশ নিয়ে আসবো। যুথিকার রক্তাক্ত দেহটা কোনো ক্রমে অ্যাম্বুলেন্সের স্ট্রেচারে সযত্নে তুলে নিল অমলেন্দু। ছায়াসঙ্গী হয়ে রইল অবিনাশ। তারপর গাড়ি এগোলো হাসপাতালের উদ্দেশ্যে। বড্ড অসহায় লাগছে অমলেন্দুর। এমনটা তো আগে কখনো হয়নি। একটা অজানা দম বন্ধ করা ভয় চেপে ধরছে অমলেন্দুর বুকের উপর। উপলব্ধি করতে পারছে বেশ, এ ভয় যুথিকাকে হারিয়ে ফেলার ভয়। কিন্তু কেনই বা এমন হবে অমলেন্দুর? হ্যাঁ, অমলেন্দু যুথিকাকে ভালোবেসে ফেলেছে, তাই নিজের ভালোবাসাকে চোখের সামনে হারিয়ে যেতে দেখবে কি করে ও? আচ্ছা, যুথিকা আবার ঠিক হয়ে যাবে তো? ওর কোনো ক্ষতি হবে না তো? ওকে হারিয়ে ফেললে হঠাৎ করেই যেন অমলেন্দুর জগৎটা অন্ধকার হয়ে যাবে। অজানা ভয়ে গুটিয়ে বসল ও অ্যাম্বুলেন্সের সিটে। পাশ থেকে কাঁধটা শক্ত করে চেপে ধরল অবিনাশ। এরপর কি হয় সেটা জানতে অবশ্যই শুনতে হবে আগামী মঙ্গলবার কে প্রথম ভালোবেসেছি গল্পের তৃতীয় তথা অন্তিম পর্ব, ঠিক দুপুর 3:30। কে প্রথম ভালোবেসেছি এই গল্পটার দ্বিতীয় পর্ব আজ এ পর্যন্তই। কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। ও, তুমি বোধহয় এই চ্যানেলে প্রথমবার, তাই না? তাহলে আর অপেক্ষা কেন? প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখো। জানো তো, আমরা প্রতি মঙ্গলবার দুপুর 3:30 আর প্রতি শুক্রবার রাত্রি 8টায় একটা করে ভালোবাসার গল্প নিয়ে আসি। কি পরের সপ্তাহ থেকে শুনবে তো? জানি, নিশ্চয়ই শুনবে। সঙ্গে কমেন্ট আর লাইকও করো কিন্তু। যাই হোক, জানিয়ে দিই, ভালোবাসার মরশুম তো ওয়েবসাইটেও অ্যাভেলেবেল, www.bhalobasharmorsum.com। জানি এই ওয়েবসাইটের লিঙ্কটা দরকার, তাই তো? দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। ও হ্যাঁ, ভালোবাসার মরশুমের যে ফেসবুক পেজটা রয়েছে সেই পেজের লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, যদি কখনো ডিএম করতে দরকার হয় আর কি। এবার চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তর দিয়েছিলে তাদের নাম ঘোষণায়। তারা হলে পৃথা ঘোষ, বাপি বিশ্বাস, শান্তনু বর্মন, সমীর, স্বাগতা মণ্ডল, মাসুমা আক্তার, বিনিতা ছেত্রী, শান্তনা দেবনাথ, মোহিনী ভট্টাচার্য এবং ঈশানী ঘোষ সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হল, যুথিকা অমলেন্দুর কাছে ফোন করে যে টোটো ড্রাইভারের নাম্বার চেয়েছিল সেই টোটো ড্রাইভারের নাম কি? জানি মন দিয়ে তোমরা প্রতিদিন গল্প শোনো,
তাই এই প্রশ্নটার উত্তর তোমাদের জন্য ভারী সহজ। তাহলে আর অপেক্ষা করছো কেন? আরে নাও নাও, টাইপ করো, না হলে তোমার আগে অন্য কেউ উত্তর দিয়ে দেবে। তখন প্রথম 10 জনে কিন্তু তোমার নাম আসবে না। তাই ওয়েট না করে চটপট টাইপ করে জানিয়ে দাও কমেন্ট বক্সে। তবে মাথায় রেখো, লাইভ চ্যাটে উত্তর দিলে কিন্তু হবে না। যাই হোক, আজ এ পর্যন্তই। কথা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি ঠিক 8টায়, আর তারপর তো আবার আগামী মঙ্গলবার দুপুর 3:30। ততক্ষণ ভালোবাসার মাস এনজয় করো, ভালো থেকো আর ভালোবাসার মরশুমের সঙ্গে থেকো।